সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গণতন্ত্রের উত্তরণে গণ অভ্যুত্থানে এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে একটু শুরু করি। ত্রয়োদশ নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে পিআর পদ্ধতি নিয়ে সম্প্রতি আমরা দেখছি যে 50টির মতো নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বেশিরভাগই আসলে এর বিপক্ষে অবস্থান নিচ্ছে, আর কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি লাগবে। এটি নিয়ে আসলে রাজনীতিতে বিতর্ক বাড়ছে কিনা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে কিনা? আপনারা কি হিসেব করে দেখেছেন যে বিপক্ষে বেশি হয়েছে? কয়েকটি রাজনৈতিক দল এটি বিপক্ষে কয়েকটা বলেছে, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল, তারা বলেছে, কিন্তু সংখ্যায় বেশি তারা বিরোধিতা করেছে এরকম বোধহয় না। মানে সংখ্যাটা গোনা নাই, অনেকে তো চুপচাপ ছিল, বলা যায়নি, কিন্তু মেজরিটিতে যে সমস্ত দল দেখা যায় তাদের মানে পক্ষেই বলতে দেখা গেছে। যে কথাটা সেটা, এটা তো আর ভোট করে হবে না, যেহেতু বলা হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে হবে, তার মানে মেজর পার্টি একটা দুটো বিরোধিতা করলেই সেটা একটা বিরোধিতা হয়, কাউন্টার করা হয়। বিতর্কটা মানে অনেকখানি টেকনিক্যাল আর বেশ কিছু পরিমাণে থিওরিটিক্যাল। কারণ বলছি আমি, ধরেন যে যারা প্রস্তাব করছেন পিআর, তারা করছেন এই বিবেচনায় যে এতে সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। না হলে আমরা ওই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট যেটা করি, মানে আমাদের যে সিস্টেমটা চালু আছে, তাতে আপনি ভোট আসনে আসনে বেশি পেলেই হলো। এরকম করে ধরেন টোটাল ভোট আছে 1 লক্ষ, তার মধ্যে কেউ যদি 51,000 পায় তো উনি সবই জিতে গেলেন, আর 49,000 ভাগ করে করে একটাও পায় না। কিন্তু এইখানে নিয়মটা হবে যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সারা দেশ জুড়ে, তত পার্সেন্ট সে সিট পাবে। মানে এটা যারা পক্ষে বলেছেন তারা বলছেন যে এতে প্রতিনিধিত্ব জনগণের ভোটের অনুপাতে হচ্ছে, তার মানে নিশ্চিত হচ্ছে। কিন্তু দুটো সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখন এটা করতে পারবেন কিনা, সময় যথেষ্ট আছে কিনা, এবং এইটার যে আপনার প্র্যাকটিস, আমরা একবার যে ধরেন ওই যে মেশিন দিয়ে ভোট করবো এরকম বললাম, হ্যাঁ জি, তো এটা তো কার্যকরী করা গেল না, চালু করা হলো কিন্তু হলো না, কারণ ওই পদ্ধতি অনেকে ভোট দিতে আস্থা পেল না, বলে যে এটার মধ্যে কারচুপি করা যায়। তো এইখানে এরকম আপনি তো ক্যান্ডিডেট চিনবেন না, যেগুলো পার্টি আছে তাদেরকে বলা হবে যে তোমাদের টোটাল লিস্ট দাও, তোমরা 300 আসনে জিতলে পরে কাদেরকে প্রায়োরিটি বেসিসে 1-2 করে নাম্বার দিতে হবে। তার মানে ভোটার যে এলাকার ভোট দেবে সে জানে না তার এলাকা থেকে কে হবে, অন্য কেউ হতে পারে বা নাও হতে পারে। ওইটাও একটা কনফিউশন করতে পারে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, এইটা বলা হলো। আর ধরেন আমি আমার কথা বা আমার দলের কথা বলি, আমরা মনে করি যে পদ্ধতিগতভাবে পিআর ভালো, কিন্তু ওটা মানুষের বোঝার যে অসুবিধার কথা বলা হচ্ছে সেটা আছে। কিন্তু এরকম তো নতুন কিছু ইন্ট্রোডিউস করতে গেলে অসুবিধা হয় বোঝার জন্যে। এটা একবার হয়তো হবে, পর থেকে ঠিক হয়ে যাবে, এইটা বড় কথা না। কিন্তু বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের হাতে এখন যে সময় আছে, এই সময়ের মধ্যে এটা করতে পারবো কিনা, যদি আমি ফেব্রুয়ারিতে ইলেকশন ধরি। আর আরেকটা বিষয় আমরা বলছি যে এরকম করা যায় যে লোয়ার হাউসটা যদি দুটো হাউস দিয়ে হয়, তাহলে লোয়ার হাউসে আগের পদ্ধতিতেই হোক, কিন্তু আপার হাউসে গিয়ে এটা প্রপোর্শনেট হোক। এটা এই জন্য বলছি যে আপার হাউসে তো ইমিডিয়েটলি করতে গেলে ভোটটা তো হয়ে গেল, সেই ভোট থেকে আমরা গুণে বলতে পারবো এত পার্সেন্টেজ, সেরকম করে আপার হাউসে পার্সেন্টেজ ওয়াইজ আমি সিট অ্যালট করলাম। তাতে ওই যে একটা দলের কাছে সব কর্তৃত্ব যাবে, সেটা একটু কাটলাবে। কারণ নিচের যত পার্সেন্ট যেরকম করে ভোট পেয়েছে, উপরেও যদি সেইভাবে হয় তাহলে তো নিচেটা একটা রেপ্লিকা হয়ে গেল, জাস্ট ওইটাও যায় এইটাও তো, এখানে 300 আসন, ওইখানে 100 সিট করলে সেম। কিন্তু যদি উপরে এরকম হয় এবং তাদেরকে নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়, তাইলে ওইখানে তারা এমনকি যেহেতু আইন করছে ওটা করলে, ধরেন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সংবিধান সংশোধন অন্যান্য, এগুলো পরিবর্তন করতে গেলে লোয়ার হাউসের 2/3 মেজরিটি যথেষ্ট না, উপরেও সেটা পাস হতে হবে। সেটা সিম্পল মেজরিটিতে হলেও পাস করতে হবে, না হলে এটা হবে না। তার মানে আপনার লোয়ার হাউসে 2/3 থাকলেও আপনি চাইলেই স্বেচ্ছাচারী হতে পারছেন না। তো এই জন্য মনে করেছিলাম, আমরা মনে করেছি যে
এটা করে আপাতত ওই স্বৈরাচারী হওয়ার প্রবণতা বন্ধ করা যেতে পারে। তারপরে মেবি আমরা নেক্সট টার্ম বা সুইটেবল টাইমে ওটাও আমরা ইন্ট্রোডিউস করতে চাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন ধরা হয় যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আসলে সংস্কারের ক্ষেত্রে এখন আর কোনো বাধা দেখেন কিনা? সংস্কারের প্রক্রিয়াটা শেষ করার ক্ষেত্রে ধরেন কেউ এসে বলছে না যে এটা করতে দেব না, কিন্তু আমরাই মনে করছি না এটা করা ঠিক, উনি মনে করছেন এটা করা ঠিক না। তখন বর্তমান সরকার নীতি হিসেবে বলেছেন যে এই রকম চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সংস্কারের বেলা করা যাবে না, এটা বুঝে শুনে সবার ঐকমত্যের ভিত্তিতে করতে হবে। এইটাই একটা বাধা বলতে পারেন, যে চাইলেই তো চট করে ঐকমত্য হবে না, এবং বেশ কিছু ব্যাপার গুরুত্বপূর্ণ সেগুলোতে ঐকমত্য হয়নি এখন পর্যন্ত। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটু মুশকিল আছে। মানে হয় কি, আপনি একটা জিনিস বিশ্বাস করেন, শুধু যে যুক্তি দেওয়ান যে আপনার হৃদয়গ্রাহ্য হয়ে গেছে, আপনি মনে করেন এটা থেকে সরে যাওয়া ঠিক হবে না, আমি মনে করি না এটা রাখাই যাবে না। তো আপনার বিশ্বাসটা আমরা বদলাতে পারতে হবে, তো বিশ্বাস বদলাতে সময় লাগে, বিশ্বাস বদলাতে কষ্ট হয়, কোনো কোনো সময় অসম্ভব। সেদিক থেকে এটা একটা বড় বাধা বলতে পারেন। কোনো রাজনৈতিক দল বলছে যে হ্যাঁ তাদের সবগুলো দাবি বা তাদের সংস্কার বলি বা অন্যান্য সবগুলো দাবি মেনে নিলে বা সংবিধানে আরো সংস্কার দাবি মেনে নিলে তারা হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবেন। কেউ বলছেন যে নির্বাচনে যাবেন না তাদের সব দাবি না মানলে। এগুলো আসলে কোনো বাধা কিনা আগামী নির্বাচনে? এখন এরকম কথাবার্তা হতেই পারে, যদি আমি মনে করি এরকম কথা না হওয়া ভালো ছিল, কিন্তু কোনো দাবি মেনে নিলে তারা মানবেন, তাহলে সংস্কার করবেন। শুধু সংস্কার ওটাই ব্যাপার না, সংস্কার কী বলে সনদটা সম্পর্কেও কিন্তু একটা কনফিউশন আমি বলবো যে সরকারের তরফ থেকে বুঝে না বুঝে করা হয়েছে। সনদ মানে একটা নির্দিষ্ট ইভেন্টের উপরে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, তারপরে মাগনা কাটা করেছেন, তারপরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছেন। যখন ঘটনাটা ঘটে তখন ঘটনাটা কেন ঘটলো, জাস্টিফিকেশন কি, এটার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে, লক্ষ্যটা কি, এগুলো বলা হয়। আমাদের এই অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে 1 বছর আগে, সবাই এক ছিল। 1 বছরের ব্যবধানে যেহেতু সামনে নির্বাচন, অতএব ডিভিশন হয়ে গেছে, মতের পার্থক্য হয়ে গেছে। এবং এখন মতের পার্থক্য মানে কি, নির্বাচন মানে তো ক্ষমতার লড়াই। তো আপনি ক্ষমতায় যাতে যেতে না পারেন, আপনাকে ভোটে হারাতে হবে। অতএব আমি এই জায়গাতে ফাউল প্লে করতে পারি, আমি আপনাকে অযথা ভিলিফাই করতে পারি, অযথা আপনাকে কন্ডেম করতে পারি, এবং ইস্যু তুলেও করতে পারি। তো এইরকম হয়েছে, যেমন ধরেন স্থানীয় সংসদ সরকারের নির্বাচন, এটা কোনোভাবেই এখন হওয়ার সুযোগ নেই, কিন্তু তবু আপনি বলছেন না এটা আগে করা দরকার। এই রকম এখন হতে পারে, এইটার স্কোপ আছে, এই রকমই হচ্ছে। তার বড় একদম খুবই মৌলিক বিষয় নিয়ে হচ্ছে না। ধরেন মৌলিক বিষয় নিয়ে আসতে পারতো মূলনীতি সংবিধানের, হতে পারতো যেটা মূলনীতির মধ্যে আছে বহুত্ববাদ বা একত্ববাদ, আল্লাহর উপরে আস্থা, এগুলো সম্পর্কে কি করা হবে, এটার লম্বা সময় আটকে থাকতে পারো। কিন্তু আমরা তার আগেই কিছু বিষয়ে আটকে গেছি যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া সম্ভব। এইখানে আরেকটা জিনিস হয়েছে কি, এইখানে কিন্তু কোনো মধ্যস্থকারী কিংবা কোনো ইনিশিয়েটর নেই। আমাদের এরকম ধরবার কথা যে এই পুরো সংস্কারের বর্তমান সময়ে নেতৃত্ব দিচ্ছেন সরকার। সরকার কারোর সাথে আলাদা করে কথা বলছে না, তাদের নিজেদের ভিউজ কি সেটা তারা বলছে না। তারা যখন দেখছে দুটো পার্টির মধ্যে মতের পার্থক্য হচ্ছে, তখন তাদের সাথে কথা বলে মিটিগেট করার কোনো উদ্যোগ তাদের মধ্যে নেই। সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে সেটা কিন্তু ধরেন 2টো পক্ষের মত বা 3টা পক্ষের মত শোনা হলো, যিনি শুনছেন মূলত অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, তিনি তখন বলছেন আপনি কি কিছু ভাবতে পারেন এটা, বা আপনি ভাবতে পারেন। এরা বললো না আমাদের ভাবনার সুযোগ নেই, সেখানে শেষ। এখানে পারসুয়েশন কিছু নেই, যেটাকে আমি ডিসকোর্স বলবো সেইটার এখানে কোনো সুযোগ নেই। না, সুযোগ আছে কিন্তু তারা করছেন না। না হলে আমি মনে করি আরও বেশ কিছু দূর হয়তো যাওয়া যেত, সেই চেষ্টাটা করা হয়নি। ধন্যবাদ। আমি কমরেড রোহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। নির্বাচনের পদ্ধতিগুলো নিয়ে বা নানান ইস্যুতে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি দূরত্ব দেখেন কিনা, বা যদি দূরত্ব থেকে থাকে সেটি নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, সংস্কারের শেষ হওয়ার বা সংস্কারের গতি বা সংস্কার শেষ হওয়ার ক্ষেত্রে আসলে কোনো বাধা আপনি দেখেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার ওই কথায় যাওয়ার আগে পিআর এবং এটা নিয়ে বলি, বা আপনার ওই কথার মানে আমার বুঝটা বলেই বলতে পারি। যেটা মান্না ভাই তার ওনার আলোচনার মধ্যে একটা জায়গায় বলেছেন যে জায়গায় আমরা দাঁড়িয়েছি তাতে আমরা নির্বাচনের বিজয়
আরো সহজে বললে যে ওই জায়গায় আমার লাভালাভ বিবেচনা করেই আমরা কিন্তু কতগুলো কথা বলবো। তা সুতরাং নির্বাচনের বাধা বলেন, অগ্রগতি বলেন, ওইটার উপরে ভিত্তি করে এখন হচ্ছে। এটা হচ্ছে আমার ওই বিষয়ক বক্তব্য। এবার আসি এই যে সামনে যে পিআরের কোশ্চেনটা আসলো, আমি প্রথমে এটাকে ভালো দেখি কি কারণে জানেন, যে 90 দশক থেকে এই দাবিটা কিন্তু আমাদের ছিল, কিন্তু ওইভাবে আলোচনায় আসে নাই বাস্তব কারণে। কিন্তু এখন মানুষ শুনতে চায়, তখন আলোচনায় আসছে, নেগেটিভ হোক পজিটিভ হোক, এটা আলোচনা আসছে, সেটা একটা পজিটিভ দেখি আমি এক আলোচনার জন্য। এবার আরেকটা অন্য বিষয়টা বলি, এই পিআরের সাথে কিন্তু প্রধান জড়িত, কারণ আলোচনাটা হচ্ছে পিসমিল। যদি এটাকে টোটালিতে একটা আলোচনা হতো আমার বিবেচনায় ভালো। এখন করবো কি করবো একটা পরের আলোচনা। যে আমরা যে কথাটা প্রথম দিন থেকে বলে আসছি, আমাদের সংবিধানে স্থানীয় সরকার আছে, তাহলে আপনি কল্পনাটা অন্য জায়গায় চলে যেতে হবে। এখন নেগেটিভ অনেকগুলো পয়েন্টে যেটা আসছে, কিন্তু কল্পনায় যদি আমি চলে যাই যে আমার স্থানীয় উন্নয়ন থেকে শুরু করে জনগণের সাথে সম্পর্কটা সবই করবে আমার, এখন যে 3টা টায়ার আছে, ধরেন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত হবে নির্বাচিত, তারাই ওই কাজটা করবে। তাইলে এখন যে পারসেপশন থেকে অনেকে নেগেটিভ বলছে, ওইটা আসতো না। আর একটা কি, যারা পার্লামেন্ট মেম্বার হবে ওনারা প্রধানত কাজ করবেন আইন প্রণয়ন এবং অন্য জায়গাটা, স্থানীয় রাস্তাঘাট অন্যান্যটা দেখার তার দায়িত্বের মধ্যে থাকবেন না, এবং এটা হবে পলিটিক্যাল, কারণ একটা পলিটিক্যাল পার্টি তার ইশতেহার ঘোষণা করে, এবং সেই বিবেচনা করলেই তখন জনগণের কাছে যাবে। এবং তাহলে আপনি যদি ওই আনুপাতিক পদ্ধতিতে হয়, এইখানে বিভিন্ন দল তাকে এতে অ্যাকোমোডেট করতে পারবেন। এখন সেটা পৃথিবীর অন্য দেশে অনেক পদ্ধতি আছে, আমি সময়ের অভাবে সে আলোচনা করছি না। আমরা একবারে করব কিনা, প্রথম দিকে অর্ধেক করে বাকি করব কিনা, আমরা যদি 300 আসনে যেভাবে নাম ঘোষণা করব, কোন পদ্ধতিতে করব, নারী কর্তৃক থাকবে, বিভিন্ন শ্রেণী পেশা হবে কিনা, সেটা কি উন্মুক্ত আগেই নাম হবে না গোপন নাম থাকবে, নির্বাচন কমিশন, কিন্তু অনেক ধরনের আলোচনা। তাই এটার কোনোটার মধ্যেই যদি বলেন যে আপনি ওই স্থানীয় সরকারের বুস্টটা আগে যদি আমরা না দিতে পারি, আমার ধারণা আমাদের মতো দেশে পিয়ারটা মানুষ বলবে ভাই তাহলে কাকে ভোট দেবো, এই সংকট কিন্তু থেকে যাবে। সুতরাং আলোচনাটা হওয়াটা ভালো এবং হওয়া দরকার, আমরা ওই বিবেচনা থেকে বলেছিলাম। এবার আসি এখনকার যে প্রেক্ষিতে ইলেকশনের কথা বলছেন, আমাদের বুঝটা কিন্তু পরিষ্কার এবং আমাদের বক্তব্য পরিষ্কার। একটা মান্নাভাই ঐক্যমত্যের কথা বলেছেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমাদের ঐক্যমত্য, যে পুরোপুরি ঐক্যমত্য হলে আমরা গ্রহণ করব, নাইলে করব না। তাহলে খুবই স্বাভাবিক, এটা তো গ্রহণের করারটা দেখা যাচ্ছে না। আলোচনা যখন আমরা আগে করেছি, যেমন এই আলোচনার আগে যখন আমরা সংস্কার কমিশনের সাথে 2 দফা আলোচনা করলাম, আমাদের পরিষ্কার বক্তব্য ছিল পিয়ার পদ্ধতিতে আগানো, কিন্তু পরে দেখলাম যে ওইখানে আরেকটা ছিল যে দ্বিকক্ষ। আমরা এখন বাংলাদেশে এখন প্রয়োজন মনে করছি না দ্বিকক্ষ, কিন্তু ওনারা এই দ্বিতীয় রাউন্ডে আলোচনায় এসে আমাদেরকে জানালেন যে বাংলাদেশের অধিকাংশ দলই দ্বিকক্ষের পক্ষে। আমরা বলছি যে আমরা এখন পক্ষে না, সুতরাং আমরা ওই আলোচনার মধ্যে আর ঢুকবো না। আর পিআর যেহেতু এখন আলোচনার এজেন্ডা রাখে নাই, আমরা কিন্তু আলোচনার মধ্যে যাইনি, কারণ সেকেন্ড রাউন্ডে আলোচনা হয়নি, ফার্স্ট রাউন্ডে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা মনে করি যে কথাটা আমরা পরিষ্কার করে বলেছি যে অনেকগুলো বিষয় আছে, যেমন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যদি জরুরিভাবে সংবিধানে হাত দিতে হয়, ওইটুকুই দেওয়ার পক্ষে আমরা। কিন্তু সংবিধানের কোনো আমূল পরিবর্তন আমরা এই ধরনের অধ্যাদেশ দিয়ে বা অন্য কিছুর পক্ষে না। তা পিআরের মতো জায়গা বা অন্য একটা উচ্চকক্ষ যদি আসতে হয়, এই ধরনের কোনো সিদ্ধান্ত দিয়ে আমরা একেবারেই পক্ষে না, খালি বিরোধী না, আমরা এটার একেবারেই করার বিরুদ্ধে। আমাদের বক্তব্য এই কারণে আমরা বলেছি যে ঠিক আছে, এইখানে যে আলোচনা আসছে, পিআর বলেন অন্য বলেন, আগে একটা নির্বাচন হয়ে যাক, কেন কোনো ক্রমেই নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। নির্বাচিত সংসদ সেটা আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাহলে আমাদের বিষয়টা কিন্তু এইভাবেই কংক্রিট যেখানে করে নিয়ে আসছি, আমি মনে করি যদি আমাদের ঐক্যমত্য কমিশন এবং সরকার ওনাদের সাথে যে আলোচনাগুলো আমাদের হয়েছে সেই জায়গায় থাকে, তাহলে নির্বাচনে কোনো সংকট আমি দেখি না, বরঞ্চ এই আলোচনাগুলোকে টেবিলে রাখবে, অন্য জায়গায় না আনাটাই ভালো। এবার আমি থার্ড একটা কথা বলি, মান্না ভাই আছেন, ওনাকে সামনে রেখেই বলছি, বোঝারটার জন্য উনিও কথাটা বলতে পারেন। আমরা যে দ্বিতীয় রাউন্ডে গেলাম, আসলে তো কোনো পিআরের আলোচনাই ছিল না। ছিল না মানে ওই অর্থ মান্না ভাই যে বললেন যে যেহেতু পিআরটা অধিকাংশ মানুষ বলে নাই দ্বিকক্ষ, ওনারা প্রথম আসলে লিখেছেন ঐক্যমত্য উচ্চকক্ষ। তা আমরা যে ঘোরতর আপত্তি করলাম, ঐক্যমত্য হলে কিভাবে ভাই, আমাদের পার্টি তো বিরুদ্ধে, আমরা অনেক দল তো বিরুদ্ধে, আপনি ঐক্যমত্য লিখলেন কেন? তখন সাথে সাথে বললেন যেন ওটা আমাদের ভুল হয়েছে, আমাদের লেখা উচিত ছিল অধিকাংশ দলের মত।
এইটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, গ্রহণ না করলে আচ্ছা ঠিক আছে, আলোচনা করেন, সেটা কোনো অসুবিধা নেই। এবং সেটা একটা আলোচনা আসলে ঠিকই বলেছেন যে সাধারণভাবে ওই আলোচনা আটকে আছে, যদিও তার মধ্যে আমরা পার্ট নেইনি, এই মুহূর্তে প্রয়োজন মনে করছেন। আমি জানার জন্য, বোঝার জন্য বলছি যে প্রকৃতপক্ষে বিরাট অংশ দল উচ্চকক্ষে পিয়ারের কথা বলেছেন, বিএনপি সহ অনেকে ওইটারই পিয়ারের বিরুদ্ধে। এখন পিয়ারের আলোচনা আমি যদি বুঝে থাকি, প্রথমে যখন ওনারা মিডিয়াতে বলেছিলেন কিন্তু প্রথম থেকে উচ্চকক্ষের আলোচনা থেকে, কিন্তু এটা মাঠে চলে আসলো নিচের লেভেলে। এবং আমার কাছে এটা একটা, আমি রহস্য শব্দটা ইউজ করছি না বোঝার জন্যে, যে যারা আমি যে দেখলাম প্রথম দিন উচ্চকক্ষ মেনে নিলেন, নিম্নকক্ষ উচ্চকক্ষ ওইখানে কোনো আলোচনা করলেন না আকস্মিকভাবে। হ্যাঁ, ওই যে বললাম আমরাও পিয়ারের পক্ষে, কিন্তু আমরা তো আর নতুন করে এখন আলোচনা করছি না। ঠিক আছে, ওকে, নেক্সট পার্লামেন্টে আমরা ফাইট করব, আন্দোলন করে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব, সেটা অন্য আলোচনা। তারপরে কিন্তু তারা এই আলোচনাটা সামনে আনলেন এবং নির্বাচন বিলম্বিত করা এবং নানা বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন তারা তুলছেন। কেন আমি জানি না, সেটা তাদের সাথে ফয়সলা করেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার যে ঐক্যমত্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে 5ই অক্টোবর, আমি এখনকার কথা বলছি না, প্রায় 1 বছর আগের কথা বলছি, ওই দিন ওনাদের সাথে যে কথা আমাদের হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলছি, এবং তারপরে বিভিন্ন সময় যে কথা হয়েছে দ্রুত সময় নির্বাচনে যেতে হবে এবং ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই আলোচনাটাকে সামনে এনে করে যেতে হবে। আর যত আলোচনা আসছে টেবিলে থাকুক, যেটা ঐক্যমত্য হইতে পারি, আমরা যেভাবে কিভাবে করব সেটা ঠিক করতে পারি। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা আমার হিসাবে 6টা পয়েন্টে তো ফুললি 100% ঐক্যমত্য, এবং 3-4টা গুরুতর প্রশ্ন আমাদের বিবেচনা ঐক্যমত্য হয়েছে, সামান্য কিছু এদিক ওদিক আছে। এবং ওনারা এবার যে তালিকা দিয়েছেন 19টা পয়েন্টে আলোচনা করবেন, আমার ধারণা যে কটাই হবে সেইটাকে ধরে যদি আগায় যায়, সেইটা এক ধাপ অগ্রগতি। যদি কেউ এই আলোচনাটা ডিলে করে নির্বাচনকে বিলম্বিত করতে না চায়, সেটা আমি ওনাদের কথা বলছি না, ধরেন আমি সহ আমরা যদি না চাই, আমাদের যদি চিন্তার ঐক্য ঠিক থাকে যে ওকে আমরা এটা নির্বাচিত পার্লামেন্ট হোক, আমাদের কথাগুলো জাগুক, আমরা সেইখানে করে যাব। আর এখন যেটা হলো না, আমি আমার নির্বাচন ইস্তেহারে ঘোষণা করে আমি নির্বাচন করব, আমি জিতে আসলে ওইটাকেই আমি প্রতিষ্ঠা করব। এই ধারায় গেলেই বোধহয় সংকটগুলো থাকবে না। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল, আমরা মাসব্যাপী কর্মসূচি নিচ্ছি। যেই স্পিরিট থেকে আসলে এই অভ্যুত্থান বা এতদিন ধরে যে গণতন্ত্র উত্তরণের পথে যাওয়ার যে একটা স্বপ্ন ছিল, সেই পথে আমরা কত দূরে এগুলাম? আমরা যদি যে মবের কথা বলি, মব সংস্কৃতির কথা বলি, কেউ এটিকে সমর্থন করছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি ধরেন তারিখ তো বলে নেই, আপনাদের বলে থাকবে, আমি মনে করি দর্শক শ্রোতারও বোঝে আছে। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাই তো যখন বাড়ি থেকে বের করে নিয়ে এসে রাস্তার মধ্যে টিভিতে যেটা দেখলাম, আমার নিজের মন খারাপ হয়ে গেছে। মানে লোকটার মাথার উপরে জুতার বাড়ি দিচ্ছে, গালে জুতার বাড়ি দিচ্ছে, উনি চুপচাপ অসহায়ের মতো এবং অপরাধীর মতো করে দাঁড়িয়ে আছেন। কোনো সন্দেহ নেই এই ব্যক্তি আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য বোধহয় সবচেয়ে বড় প্লেয়ার। তাকে পানিশমেন্ট দেন, বিচার করেন, সবই করেন, কিন্তু এই কাজ তো করতে পারেন না। কিছু লোক গিয়ে ঘর থেকে বেরিয়ে তাকে এরকম পিটারো, এটা যদি হয় তার মানে কি দাঁড়াবে? একদিন আমাকে আপনাকেও ঘর থেকে বের করে পিটাবে কিছু লোক, কেউ কিছু করবে না। পুলিশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কোনো কিছু করলো না। এবং আমি খুব তীব্র নিন্দা করছি আজকে যে এই ঘটনার পরে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে যে ব্যবস্থাটা হয়েছে, আমি এরকম দেখলাম না। তো পুলিশ আছে কি করতে? ফলশ্রুতি হচ্ছে এই যে পাটগ্রামের ঘটনাটা দেখেছেন, ওইখানে মানে সুনির্দিষ্ট লোকজন গিয়ে থানায় হামলা করে আসামি 2জন ছিঁড়িয়ে দিল। ধরলাম আমি পুলিশ অন্যায় করে বাড়াবাড়ি করে তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই যে হামিম গ্রুপের একে আজাদ ফরিদপুরের, উনি তো ঢাকায় ছিলেন, তার বাড়ি ভেঙেছে। কি কারণে ভাঙবেন? কারণ একটা যে উনি গিয়ে ঘোষণা দিয়েছিলেন যে উনি স্বতন্ত্র নির্বাচন করতে চান। ওনার পাশে আমি আরও ব্যক্তিগতভাবে 2-1জন লোক চিনি যারা তাদের নিজেদের এলাকায় যখন বলেছেন স্বতন্ত্র নির্বাচন করবেন, অন্য কোনো মতলব তাদের নাই কিন্তু, বা কোনো একটা দল বা গ্রুপের কারো পক্ষে যায় নাই। কথা হচ্ছে কোনো একটা দল যারা মনে করছে তাদের জেতা নিশ্চিত, তারা এসব বেয়াদবি সহ্য করছে না। তুমি কার আবার ইলেকশন করবে? ইলেকশন তো করছি আমরা তো জিতবই, এরপরে যদি আসো তাহলে ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে।
তারপরে এইটা যদি চলে, আমি মাঝে মাঝে ভাবি প্রফেসর ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতেও গিয়ে বলেছেন এইবারে বাংলাদেশে এমন সুন্দর নির্বাচন হবে সারা দুনিয়া অবাক হয়ে দেখবে। আমি দেখছি যে এই পরিস্থিতি চললে এই দেশে যে কুৎসিত নির্বাচন হবে, এইরকম কুৎসিত নির্বাচন হয়তো আমরা আগে দেখিনি। আগে দিনের ভোট রাতে হয়েছে, আগে জোর করে ভোট দিয়ে চলে গেছে। এখনও তো দেখা যাবে যে এককভাবে কোনো শক্তি কেবল সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং তারাই ভোট করছে, বাকিদের ভোট দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে এই এত বড় আশা তুলে সেটা ফানুসের মতো উবে গেল, অথবা ধরেন কর্পূরের মতো বাতাসে মিলে গেল, এরকম যদি হয় সেটা তো খুবই দুঃখজনক। সেই রকম আলামত দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের জন্য সবচেয়ে বেশি যাদের দায়িত্ব সেই পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী প্রোঅ্যাক্টিভ তো হওয়া দূরের কথা, অ্যাক্টিভ পর্যন্ত হয়নি। আমার খুব অবাক লেগেছে জানেন, এটা ঠিক 15 বছর ধরে যে অত্যাচার নির্যাতন হয়েছে পুলিশও করেছে। সবচেয়ে বেশি এই ক্রস ফায়ার তো পুলিশ দিয়েছে, তখন রিপোর্ট বেরিয়েছিল। এই পুলিশরা যুগ যুগ ধরে নিরীহ জনগণের অত্যাচার করে, ঘুষ খায়, ধরে নিয়ে আসে, অযথা মামলা দেয়, ইয়াবা ঢুকে দেয় পকেটের মধ্যে, তারপরে মামলা দেয়। এগুলো চলে আসছে। আমাদের কোনো সরকার গত 53-54 বছরে এগুলো দমন করতে পারে নাই। তারপরে সেটাকেই চূড়ান্তভাবে দলের কাছে ব্যবহার করলেন শেখ হাসিনা, এবং তার ফলশ্রুতিতে ওই পুলিশকে দিয়ে ভোট কাটানো হলো। মানুষের সেই রকম রাগ, অতএব অভ্যুত্থান যখন হচ্ছে পুলিশের উপর রাগ গেছে, ঠিক কথাই, তাদেরকে পিটিয়েছে, বেড়েছে, বেড়ে ফেলেছে, গাছে লটকে রেখেছে। শত শত নয়, কিছু কিছু, কিন্তু ওরা গুলি করে শত শত নয়, হাজার হাজার বেড়েছে। তারপরেও এই পুলিশকে আবার ফিরিয়ে আনার দরকার ছিল। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল, তার টপ প্রায়োরিটি হওয়া দরকার ছিল পুলিশকে কিভাবে আমি আবার ইন্টারনাল ডিসিপ্লিনে কাজে লাগাতে পারি। আমি কোনো উদ্যোগ দেখিনি এই গভর্নমেন্টের। আমি কিন্তু এই কথাটা প্রফেসর ইউনূসের সামনে বলেছি যে সবচেয়ে বড় জিনিস পুলিশ, সেটাই ঠিক হচ্ছে না, তাহলে ভালো ইলেকশন করবেন কেমনে। আমি এখন দেখলাম যে শফিকুর রহমান জামাতের আমির, তিনি বলছেন ওই পাটগ্রামের ঘটনা দিয়ে যদি এই রকম চলে তাহলে কীরকম করে ভোট হবে। তো এই কথা তো সত্যি, পুলিশ কাজ করছে না। ইলেকশন কমিশন মানে একটা বলে ইলেকশন কমিশন এখন যারা যারা আছেন না, এদের কোনো অভিজ্ঞতা তো নেই আগে ভোট করার। তাছাড়াও তারা এই পর্যন্ত তারা যে আছেন তারা কিছু করছে তা আমি বুঝতে পারছি না। গভর্নমেন্ট বলছে ওরা তার পক্ষে ডিটও বাড়ছে, তার বেশি কিছু করছে না। এই যে সেদিন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনকে ডেকে নিয়ে গেলেন, কি আলোচনা হলো? উনি বলছেন ডেট ছাড়া নির্বাচনের সব নিয়ে আলোচনা হয়েছে। ডেট ছাড়া কী আলোচনা হওয়ার বিষয় আছে? ডেট তো আলোচনা হবে, ডেট ছাড়া কেন হবে? উনি তো জিজ্ঞেস করতে পারতেন ডেটের ব্যাপারে কিছু বলবেন। উনি কি জিজ্ঞেস করেছিলেন? ওনাকে জিজ্ঞেস করলে কোনো জবাব পেতে পারবেন আপনি? যে কোনোভাবেই হোক না কেন এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। তো তাতে করে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে নির্বাচন করবার যে পরিবেশ, যে লেভেল প্লেইং ফিল্ড থাকবার কথা ছিল, সেই ফিল্ড তৈরিতে সরকারের কোনো ভূমিকা নেই। তবে আমি এটা মনে করি এখনও যদি সরকার চায় তাহলে এইটা রেস্টোর করতে 1-1.5 মাস লাগবে। যদি শাহাবুদ্দিন সাহেব বা লতিফুর রহমান সাহেব বা আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসে ভোট করতে পারে, এখন তো 7 মাস আছে তাদের হাতে। এই 9 মাস 10 মাস 1 বছর যাই করেছেন আমি বাদই দিলাম, এখনও তো তারা পারে। পেরে মানে কাজগুলো সমাধা করে তারা ভোটের মাঠে যাবে, এইটা আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ কমরেড রুহিন হোসেন প্রিন্স। আপনার কাছে আসলে একই প্রশ্ন যে 1 বছর জুলাই অভ্যুত্থানের হলো, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হলো, সাধারণ মানুষের সেই স্বপ্নের পথে বা গণতন্ত্রের উত্তরণের পথে আমরা কতটা এগুলাম? আর এই যে মব সংস্কৃতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন জনাব মাহমুদুর রহমান মান্না, সেই জায়গা আসলে নিয়ন্ত্রণ সরকার এখনো করতে পারছে না কেন? প্রথমত আমি শেষটা দিয়ে যদি বলি যে নিয়ন্ত্রণের জন্যে শুরুতে যে ভূমিকা নেওয়া সেটা নেয় নাই, এবং এখনো পর্যন্ত আমরা দূর থেকে যতটুকু বুঝি যে তাতে দৃশ্যমান পজিটিভ উদ্যোগ দেখছি না। কারণ প্রথমে তো আস্থায় নিতে হবে, তারপরে আপনি একটা নির্বাচন কবে হবে সেইটাকেও একটা যদি সুনির্দিষ্ট করা যায়, সেটা সবার জন্য যেমন পুলিশ বাহিনীর জন্য তেমন, তাদের কেউ বুঝতে পারছে না। অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আপনি পটিয়াতে কি ঘটনা ঘটলো পুলিশে দেখেন, একজনকে নিয়ে গেল মারধর করে, পুলিশ রাখলো না, ঠিক আছে, সেটা আপনি অন্য আলোচনা করতে পারেন। তারপরও এখানে রাস্তা অবরোধ করে দাবি করা হলো, ওসিকে প্রত্যাহার করা হলো। তো ওই ঘটনার পর অন্য কোথায় পুলিশ কি করবে? আর আপনি এমনি বিপজ্জনক। আপনি ধরেন অতীতে এ ধরনের কোনো ঘটনা আমাদের হিস্ট্রিতে তো অন্ততপক্ষে পড়িও নাই
যে সমস্ত থানা আপনার কি বলে যে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাহলে এইরকম একটা ট্রমাটাইজড অবস্থা থেকে ওই সময় তো কিলিংও হয়েছে, তা তার থেকে আপনি সাথে সাথে একটা পজিটিভ তো উদ্যোগ দেখতে চাই আমরা তো দেখলাম না। প্রথম দিকে যিনি স্বরাষ্ট্রের দায়িত্ব ছিলেন তিনি হয়তোবা শুরু করেছিলেন, কিছুদিন পরে তো উনি চলে গেলেন বা ওনাকে সরিয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত সেটা আমরা দেখছি না। বরঞ্চ এটা নেয়ার ক্ষেত্রে যদি সমন্বিত উদ্যোগও নিতে হয়, যদি ওনারা মনে করেন যে রাজনৈতিক দলগুলো অন্যদেরকে আস্থায় নিয়ে নিতে হবে বা কথা বলতে হবে, কখনো আলোচনা দেখিনি। তার মানে সরকার প্র্যাকটিক্যাল উদ্যোগ যদি এখনো নেয়নি, কিন্তু আমরাও মনে করি যে যদি তারা ইচ্ছা করে এটা খুব বেশি ডিলে হওয়ার কারণ নেই, যা বাস্তবতা তার উপরে দাঁড়ায় করা যাবে। কিন্তু স্ট্রিক্টলি আপনি এই যে মবের ধারা বা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর যে ধারা, সেইটাকে আপনি বন্ধ করতে হবে। ওইদিকে নির্মোহভাবে ক্রিমিনাল কোনো দিকে তাকানো চলবে না, তাই সেটা তো সরকারকে নিতে হবে, কিন্তু সরকার সেই কাজটা করছে না। এটা হচ্ছে এই বিষয়ের কথা। আর যেটা আপনি বললেন, আসলেই এই যে প্রায় 1 বছর হতে চললো, তো আমি তো দেখি যে আশা তো দিন দিন ফিকে হতে চলেছে। এটা তো ঠিক যে এইখানে নানা দল গোষ্ঠী তারা ছিল, যার যার চিন্তাই করবে। ধরুন আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি ধরে আন্দোলন করছিলাম, আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, তার জন্য একটা কর্মসূচি আছে। তা আমাদের তো এইটাকে ধরে হ্যাঁ চাইতে পারি, কিন্তু আমি কি জোর করে এটাকে বাস্তবায়নে এখানে যাবো? তা তো যাবো না, সেটা সম্ভব না। কিন্তু আমরা দেখি কেউ মনে করছে যে সেইটাই করবেন, সেটাই তাদের এজেন্ডা, সেটাই তাদের লক্ষ্য। বিশেষ করে নতুন দল সেটা গঠনের পর সরকার তাকে অ্যাবসলিউট মদত দেওয়ার কাজটা নানাভাবেই করছে। আমি তো আজকে অনলাইনে দেখলাম যে প্রেস সচিব, যিনি অন্যতম একজন ক্ষমতাধর লোক বলেই নানাভাবে বোঝা যায়, তিনি বলছেন আমি যদি এই দায়িত্বে না থাকতাম তাহলে আমি তাদের পক্ষে এই কাজগুলো করতাম। তো এটার মধ্য দিয়ে মেইনটা কি করে, জায়গাটা কোথায়? এখানে খবর আমরা পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় যে কর্মসূচিগুলো করতে যাচ্ছে, সেইখানে যেন অন্যতম মনে হচ্ছে যেন এটা একটা রাজকীয় দল, রাজার দল, সরকারি দল, এই ধরনের একটা ঘটনাগুলো ঘটতেছে। তার মানে আপনি এইটার মধ্য দিয়েই যে গণতন্ত্র উত্তরণের যে ধারা, আপনি বৈষম্যহীনতার কথা বলেছেন, ওই আলোচনাই তো নাই, শিক্ষা আলোচনা নাই, কোনো এগুলো আলোচনাই তো নাই, ওই আলোচনাগুলো করলেন না। কিন্তু ন্যূনতম একটা ভালো ভোটের জন্য করবেন আপনি নির্মোহভাবে, যে যেতে জিতবে আমি সেই ভোটের ধারাটা করে দেব, সেইটা বরঞ্চ আমরা দেখছি না। বরঞ্চ যেটা আমাদের সিনিয়র পলিটিশিয়ান মান্না ভাই যেটা বললেন, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আগের আমলে যেভাবে একটা মানে প্রশাসনিক কারসাজিতে একটা উপরের ব্যাপার আছে, সেটা কি হবে সময় বলে দেবে, সেটা আমি তো আগাম মন্তব্য করছি না। কিন্তু স্থানীয় প্রভাব সেইটার উপরে নির্ভর করবে। যদি সরকার চুপচাপ থাকে তাহলে স্থানীয় প্রভাব ও পুলিশ থেকে শুরু করে সবার উপরে প্রভাব করে তারা যা খুশি তাই করতে পারবে। সেইটা দিন দিন কিন্তু এটা দেখা যাচ্ছে। পাটগ্রামের ঘটনা, আপনি মুরাদনগরে একটা ঘটনা দেখলেন, এইখানে ঢাকার অদূরে গতকালকের ঘটনা, এইরকম কিন্তু দিন দিন এটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। তা আপনি সেটা তো এটা ঠেকাবে কে? ঠেকাইতে হবে সরকারকে। কিন্তু সরকারের দৃশ্যমান ভূমিকা একেবারেই দেখা যাচ্ছে না। আর এটা যতই দেখা যাবে না, আপনি স্থানীয়ভাবে দেখবেন জিম্মি হয়ে থাকবে। সেই জিম্মিটা কেউ হবে নিজের টিকে থাকার জন্যে, কেউ হবে ফোনে হ্যালো করে সুবিধা রাখার জন্যে। তারপরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় টাকার খেলা নানা ধরনের ঘটছে, সুবিধাজনকভাবেই ঘটবে। বিশেষ করে টাকার খেলার কথাটা মনে উঠলো বলে বলি, এই যে দেখেন মামলা বাণিজ্য কি ভয়াবহভাবে এখন হচ্ছে, নানাভাবে তো খবর পাই। মানুষ তো একটা যারা একটা কি বলবো যে সমাজে যাদের একটু মান্যগণ্য মানুষ বা ধরেন যাদের টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করে, তারা তো এটা নিয়ে আলোচনাই করতে চায় না। গোপনে কিভাবে নাম কাটানো যায় এই বুদ্ধি তারা করে চলছে। তা আপনি একটা ভয়াবহ পরিস্থিতির জায়গায় তো চলে যাচ্ছে, যেটারও প্রভাব আলটিমেটলি নির্বাচন বলেন অন্য জায়গাগুলোতে ওইখানে গোষ্ঠী দল তাদের প্রভাব বিস্তারেই এইটা এক ধরনের ট্রেনিং তারা পেয়ে যাচ্ছে। তো এই ধারা অব্যাহত থাকলে আলটিমেটলি একটা সংকটজনক জায়গায় যাবে। তবে সেই আলোচনা আমি এখন করতে চাচ্ছিলাম না এই কারণে, কারণ আসলে নির্বাচনের পর্যায়ে আসলে আমরা তো পরিষ্কার বক্তব্য, এখানে আমাদের সংস্কার জায়গা আমরা বলছি নির্বাচনটা হইতে হবে কার আন্ডারে। আমাদের ভাষায় মানে আমরা কমিউনিস্ট পার্টি বা আমরা যেটা কংক্রিট বলি যে ওই সময় সরকার হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, যেটাকে আপনি ওই যে কি বলে যে সরকারটা বলা হচ্ছে যেটা ওরা বাতিল করে দিল, যে তত্ত্বাবধায়ক সরকার, নাম নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা কংক্রিট ওটা বলেছি তার কাজ ঠিক করা। তখন তো আসলে এই সরকারকে আমরা কোশ্চেন করব
যে আপনি কি নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব পালন করবেন? আপনি যিনি প্রধান আছেন আপনি কি নিজে নিরপেক্ষ? আপনার অন্য যারা আছে নিরপেক্ষ? যদি সেটা না হয় তখন তো আর এই আন্ডারে নির্বাচনের কোনো সুযোগ থাকবে বলে মনে হয় না। একটি বিরতি থেকে এসে প্রিয় দর্শক, সপ্তাহের দেশে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে আসি যে নির্বাচন যেটি জনাব কমরেড রহিন হোসেন প্রিন্স বলছেন যে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা কেউ কেউ করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে, আপনি কি তাই দেখেন কিনা? রাজনীতিতে স্থিতিশীলতা আসলে এখন কতটা আছে? না, আপনি যেরকম করে বললেন এইরকম করেই রহিন হোসেন প্রিন্স বলেছেন তা আমার মনে হয়নি। মানে কাউকে একটা কাঠ গড়ে দাঁড় করাবার মতো করে বলে, এটা আমরা করছি না। কিন্তু আমরা দেখছি যে এই অভ্যুত্থানের পরে জনগণ তথা রাজনীতিবিদদের মধ্যেও একটা কালচারাল ডেভেলপমেন্ট হয়েছে। সেটা কি, ফালতু কথা বলার টেন্ডেন্সি কমে গেছে। এমনি মিডিয়াতে চলে আসে ধরা পড়ে যায়, জাস্টিফাইড হয়ে ধরা পড়ে যায়। যেমন ধরেন, একজন আমার বন্ধু মানুষ, খুবই পরিচিত বিএনপির একজন নেতা, যেরকম করে ইউনূস সাহেব গেছেন, মনে আছে কিনা আপনারা, একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমেই বলেছিলেন যে এই বৈঠকটা ডক্টর ইউনূসই চাইছেন, এই জন্য উনি যাচ্ছেন। এইটাকে উনি রসকস দিয়ে বক্তৃতা করেছিলেন, এত বড় ওই মানুষ এই ওই, ওনার তো শেষ পর্যন্ত যেতেই হলো। আমি বিএনপির কয়েকজনের থেকে আমাকে বলছে তারা যে এইভাবে উনি বলেন কেন, আপনি তো ছিলেন, মানা করতে পারেন না, এখন এইভাবে কথা বলা ঠিক না, মানুষের মধ্যে আসছে। তারপরে দেখেন যে একদম মানে 5 আগস্টের পরে 3 দিন 4 দিন পরে বিএনপি বিরাট জনসভা করেছিল অফিস হিসেবে, বলেছে এখন নির্বাচন দিয়ে দেন। মানুষ বলে কি ব্যাপার, মাত্র ঘটনা ঘটলো, রক্ত এখনো দগদগ করে, এখনই কেন ভোট চাই? তো এইভাবে এখন দেখছেন যে এই বিএনপি কিন্তু অনেকগুলো বিষয় মানছে যেগুলো আগে তারা মানেনি। আমাদের সাথে আলোচনার সময় যেমন ধরেন যে তারা আর্টিকেল 70 চেঞ্জ করতে রাজি হচ্ছিল না, হয়েছে। এখন প্রধানমন্ত্রীর 2 টার্ম বা 2 বার থাকবেন, এই টার্ম বা বার বলেন না, 10 বছর বলেন, রাজি হয়েছে। তার মানে তাদেরকেও অ্যাডজাস্ট করতে হচ্ছে। এবং আমরা সবাই মিলে বসছি, কথাবার্তা বলছি। আমি প্রিন্সের বিরুদ্ধে ডাইরেক্টলি বলছি, প্রিন্স আমার বিরুদ্ধে বলছে, কিন্তু আমাদের মন কষাকষি হয় নাই। তারপরে আমরা নিজেরা রসিকতা করছি, কথাবার্তা বলছি, মানে একটা ডিসকোর্স বা ডায়ালগের অ্যাটমসফিয়ার মতো হয়েছে। তো এই যে পরিবেশটা তৈরি হয়েছে, আমি মনে করি এইটা একটা বিরাট ডেভেলপমেন্ট ছিল। প্রশ্নটা কি করেছে আমাকে রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচন দেরি করার কেউ করছে কিনা। আমি বলছি যে এই কারণে আমরা অহেতুক একটা অভিযোগ করব না, যেটা তাকে আবার নেগেটিভলি আমাকে আনসার দিতে হয়। এই ঘটনা তার চাওয়া উচিত নয়। কেন আপনি এই দাবি করেন? এতে তো নির্বাচন পিছিয়ে যাচ্ছে। আমি কিন্তু বলতে পারতাম এটা তো আবার ইলেকশন পিছিয়ে দেওয়ার ধান্দা, ওগুলো আমরা বুঝি, সব চালবাজি করেন না। তো ও আমাকে আর একটা কোনো বাজির কথা বলতো, আপনি তো এই বাজি করছেন, ঝগড়া। সেই কালচার থেকে ফিরে আসছে। আমি বলছি যে ওই কালচারটা কিন্তু আমি এই 1 বছরে দেখছি না, যে কারণে আমরা ওর উপরে কথা বলছি না। তাছাড়াও একটা কথা বলি, ধরেন এখন আমি বা আমার দল জামাত ইসলামের সাথে বসছি, ওই ডায়লগে প্রিন্সও বসছেন, আমরা তাকে বসতাম না, জামাত ইসলাম থাকতে বসতাম না। আমরা এখন মনে করছি মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যে ঐক্য গড়বার কথা বলছে ডেমোক্রেসির জন্যে, অধিকারের জন্যে, ঠিক আছে, আমরা একসাথে অধিকারটা প্রতিষ্ঠা করি। ওইখানে আবার অতীতের ওইসব কাহিনী তুলছি না। মানে এগুলো নিয়ে আমি বলছি যে ওই রকমভাবে কথাটা বলা হচ্ছে না যে না ওরা ষড়যন্ত্র করছে, এই করছে। কারো ইয়েতে থাকতে হয়তো হতে পারে, আমি বলি না। প্রিন্স এরকম বলে থাকলে উনি আবার তো সুযোগ আছে বলবে, কিন্তু আমার এটা মনে হয় না যে উনি এরকম করে বলেছে। জি, ধন্যবাদ জনাব কমরেড রহিন হোসেন প্রিন্স। আসলে রাজনীতিতে আপনি কতটা স্থিতিশীলতা দেখছেন, শেষ কথা কি বলবেন? না, আমি তো একটু আগে বললাম যে আমরা স্থিতিশীলতা হয়তো এখনো, হয়তো না, ওই অর্থে তো আসে নাই। আপনি রাজনীতি বলেন অন্য জায়গাগুলো, আর রাজনীতিতে আপনি ইলেকশন যত যাবে নিজের অধিকার, নিজের নির্বাচন হওয়ার জন্য নানা ধরনের ঘটনাগুলো ঘটবে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু সহনশীল পজিশন আছে সেইটাকে আমি তো অন্ততপক্ষে এক ধাপ অগ্রগতি বলে মনে করি। কিন্তু এই জায়গাটা সরকার এবং দায়িত্বপ্রাপ্তরা তারা ক্ষিপ্রতার সাথে কতগুলো কাজ করতে হবে। সেইটা যদি না করে তাহলে এই যতটুকু ঐক্য এবং এই ধারা আছে সেটা কিন্তু
একটু সংকটে পড়ে যেতেই পারে বলে মনে হয়। ধরেন আমরা এই যে ঐক্যমত্যের কথা আপনি একটু আগে সময়ের কথা বলছিলেন, এই এত সময়ের অন্ততপক্ষে আমাদের দিক থেকে মনে করছি যেটা তো প্রয়োজন নেই, কারণ অনেকগুলো আছে আমরা কিন্তু এখানে আলোচনা করেছি। এটা মান্না ভাই বললেন বলে কথাটা আমি প্রভুক্ত হয়ে বলি, আমরা এরকম বলেছিলাম, অনেকেও বলেছে। ধরেন একটা আদর্শ আছে আমাদের, যার যার দল, ওইটা তো কেউ পরিবর্তন করতে পারবে না, তা সেইখানে তো ঐক্যমত্যের কোনো দরকার নেই, সে আলোচনা কেন করেন? আমি যেমন একটা ঘটনায় ওইখানে বলতে যেয়ে বলছিলাম যে যে দেখেন এইটা আমরা মানি না, কিন্তু কথার কথা নির্বাচনে কেউ জিতে এসে যদি পার্লামেন্টে আপনি করেন, তো আপনার বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো, আমরা বিক্ষোভ করবো, দরকার এটা নিয়ে অবরোধ করবো, হরতাল করবো, তারপরে কি ডিসিশন হয় দেখবেন, সেটা আমাদের সেই পলিটিক্যাল কালচারে যাবে। কিন্তু এখন তর্ক করার দরকার নেই, একটা ভালো নির্বাচন করি, সেই ভালো নির্বাচন করার মধ্য দিয়ে পার্লামেন্টে যারা আসবে তারা জিনিসটাকে ফয়সলা করুক, এবং রাজপথে আমরা জনগণের পক্ষে কথা বলে তখন দেখব। এবং এইটা কোনো মনে করার কারণ নেই যে একটা নির্বাচন হলেই আমাদের সব কিছু পেয়ে যাব। অন্তত পক্ষে যদি এই ধারাটা করতে পারি, মানুষের মধ্যে যদি একটা স্বচ্ছতা, জবাবদিহিতা মানুষ পায়, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তাহলে হয়তো এই ধারায় আগায় যাব। সুতরাং এই ধারায় আগায় যাওয়ার জন্য সরকারকেই প্রধান উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, এবং আমাদের সহায়তা যতটুকু চাই আমরা তো এখনো পর্যন্ত সহায়তা করছি, এবং এই বর্ষপূর্তির যে জায়গাগুলো করছি, আমাদের পরিষ্কার বক্তব্য এইটুকুই, আমরা আশা করব সরকার জুলাই আগস্টের মধ্যে অন্যান্য কাজের মধ্যে এইটা একটা দৃশ্যমান উদ্যোগ তারা গ্রহণ করবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আগামীতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসলে কতটা আমরা দেখব, যদি 1 মিনিট শেষ করেন, মানে সেই প্রত্যাশা যে কথাটা এখন আমি বললাম, প্রিন্সও বললেন, এটা একটা কালচারের পরিবর্তনের কথা কিন্তু বলে। কিরকম যে আমরা অন্যদেরকে সহ্য করছি, সহ্য করবার শক্তি অর্জন করছি, আমরা পরমতের দাম দিচ্ছি। এবং প্রিন্স যেটা বলে সেটা কিন্তু আরও বড় কথা। দেখেন, আমি সমাজতন্ত্র চাই, আপনি চান না, তারপরে আপনি যেটা চান সেটাই যদি বাস্তবায়ন করেন, তো আপনার গায়ে দুটো বসিয়ে দেবো না, গা দেবো না, মারবো না, আপনাকে রাজনৈতিকভাবে যেভাবে মোকাবেলা করতে হয় আমি তাই করব। এই রকম অ্যাটিটিউড আমি দেখছি। আমি বিএনপির নেতারাও যখন কথা বললেন তখনও তারা এরকম বললেন, ভাই এটা বলছেন ঠিক আছে, আমি কিন্তু নোট অফ ডিসেন্ট দিচ্ছি, এটা লিখে রাখবেন, তারপরে আপনারটা আমি মানতে পারি উইথ নোট অফ ডিসেন্ট। তো এইটাও আমি একটা বড় জিনিস মনে করি। এবং যতদূর তারা বলেছেন ততদূর পর্যন্ত বলছেন যে আমরা এটা সবাই ওন করেই বলছি। আমরা ধরেন যে কিছু কিছু বিষয় যা ব্যত্যয় হচ্ছে সেগুলো সম্পর্কে বলেছি, হয়তো তাদের কারণে ব্যত্যয় হয়েছে বলেছি, তারা বলছে আমরা এগুলো ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা দেখছি যে তারা এরকম ব্যবস্থা নিচ্ছে, সেটা কার্যকর হচ্ছে কি না সেই প্রশ্ন তুলছি, কিন্তু সেটা চেপে ধরছি না। তারা যখন বলছেন যে আমরা পারছি না, আমরা মনে করি এই কাজটা করা উচিত ছিল না, এরকম করা উচিত ছিল না, আমরা বলছি কিন্তু আমরা পারছি না, তখন বলছি দেখেন, না পারলে তার কাফারা তাদেরকে দিতে হবে, আমি তো দেবো না। সেটা তারা বুঝেই যেন করতে পারেন। এবং এই যে ধরনের ঘটনা যেগুলো ঘটছে না, এগুলোর জন্য তারা বুঝতে হবে পলিটিক্সে আপনি ব্যর্থতার দায় নিতে হয়। আমি ব্যর্থ হয়েছি ভাই, পারিনি, মাফ করে দেন, মাফ কিন্তু মানুষ করবে না, কারণ এই যে ক্ষতি যা হবে তা তো সমগ্র জনগোষ্ঠীর হবে। সেই দিক থেকে আমি মনে করি যে বোধটাও আসছে, একজনের কাছে না থাকলে আর একজন বলছে। আবার আমি শব্দটা বলি ডিসকোর্স, ইন্টারাকশন যেরকমই বলেন, সেইটা এখন মোটামুটি সহ্য করে নিয়ে অগ্রসর হতে আমরা আশা করতে চাই আগামীতে এই বিগত দিনের যে রাজনৈতিক সংস্কৃতি সেখান থেকে ভালো একটি দিকে যাবে নিশ্চয়ই। জনাব মাহমুদুর রহমান মান্না এবং কমরেড রহিন হোসেন প্রিন্স, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের সাথে এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা, শুভ রাত্রি।